মিহি কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁট দুটো কেউ দখল করে নেয়। এই স্পর্শ মিহির পরিচিত। মিহি শান্ত রমণীর মতো সেই স্পর্শ অনুভব করতে লাগল। নিজের হাত দিয়ে আঁকড়ে ধরল শাফিনের শার্ট। কিছু সময় এভাবেই কেটে যায়। মিহির চোখ থেকে ঝরে পড়ছে অশ্রু। মিহি শাফিনকে জড়িয়ে ধরে আছে। একে অপরে না বলেই নিজের মনের কথাগুলো যেন প্রকাশ করছে। এই যেন চুপ থেকেই বলে দেয়া হাজার কথা, শত অভিযোগ। মিহি শাফিনের কিছু বলবে তার আগেই শাফিন মিহির ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করিয়ে দিল। ততক্ষণে জন মানুষ প্রবেশ করেছে দরজা দিয়ে। যদিও মাস্ক দিয়ে লোকটির চেহারা ঢাকা। শাফিন মিহিকে নিয়ে আসতে করে দরজার আড়ালে লুকিয়ে পড়ল। শাফিন একা থাকলে হয়তো এখন লড়াই করত। কিন্তু মিহির জন্য করবে না। মিহি এখনো মিশে আছে শাফিনের বক্ষে। মিহির মনে পড়ল ঈশানের বলা কথাটা। এত কিছুর আড়ালে আপনার জন্য ভালোবাসাটা আপনার চোখে পড়েনি। আজ চোখে পড়ল। যত ঝগড়া মান অভিমান হোক না কেন, রাতে যত লেট করে ফিরুক না কেন, মিহিকে বুকে না জড়িয়ে ঘুমাতো না। মিহির চোখের জলে শাফিনের বুকের কাছের শার্ট ভিজে গেছে। লোক দুটো হলো রুমের লাইট অন করল। তারা দুজনেই কিছু খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। তারপর তারা চলে গেল স্টোর রুমের দিকে। শাফিন মিহিকে আলোতে নিয়ে আসলো। মিহির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শাফিন। মিহি শাফিনকে কিছু বলবে তার আগেই লোক দুটোর কথা শোনা গেল। একজন বলছে, ওই দুটোকে কে সরালো এখন থেকে। অপরজন বলছে আমাদের আরো সতর্ক হতে হবে। লোক দুটো চলে যেতেই শাফিন বলে, এসব কি? সে অনেক কথা আগে, তোমাকে একটা খুশির খবর দেয়ার আছে। এর মধ্যেই মিহির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে জলজল করে হাবি লিখে সেভ করা নাম্বারটা। মিহি রিসিভ করতেই ঈশান বলে, কোথায় আপনি? শেহরুজ সেই কখন থেকে কান্না করছে। মিহি বলল, আমি এক্ষুনি আসি। মিহি শাফিনকে নিজের ঠিকানা দিয়ে বলে, আমি অপেক্ষায় থাকব তোমার। শাফিন মিহির কপালে চুমু খেতে চেয়েও খেল না। মিহি চলে যেতেই শাফিন কিছুটা চিন্তায় পড়ে গেল। রাত তখন 11টা পার হয়েছে। শাফিন বাসা থেকে বের হয়ে নিজের গন্তব্যের দিকে যেতে লাগল। মনে রয়েছে তার হাজার কৌতূহল। আপাতত সেসব সাইডে রেখে নিজের লক্ষ্য পূরণে বেরিয়ে পড়ল। মিহি বাসায় প্রবেশ করে হাত ধুয়ে নিয়ে শেহরোজকে কোলে নিল। শেহরোজ কান্না থামিয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। হয়তো কথা বলতে পারলে জিজ্ঞেস করত, এতক্ষণ কোথায় ছিলে? মিহি শেহরোজকে নিয়ে নিজের রুমের দিকে অগ্রসর হতেই ঈশান বলল, কোথায় ছিলেন? আমাদের বাসায়। কোন সমস্যা? না, তেমন কিছু না। ঈশান অন্য কিছু জিজ্ঞেস করতে যেও থেমে গেল। এসব প্রশ্ন করার অধিকার তার নেই। মিহি বললে, মিস্টার মুখার্জি আর কিছু বলবেন? না। মিহি চলে গেল। নিজের রুমে যেয়ে দরজা বন্ধ করে শেহরোজের কপালে চুমু দিয়ে বলে, তোমার বাবাই তো ফিরে এসেছে। কিন্তু তোমার আগমনের বার্তা তাকে দিতে পারলাম না। তোমার বাবাইয়ের রিয়াকশন দেখার মতো হবে। ঈশান ফাহিনের সামনে বসে আছে। শীতল কণ্ঠে ফাহিনকে উদ্দেশ্য করে বলল, নিজের ইচ্ছেতে সত্যিটা বলবেন নাকি স্পেশাল আপ্যায়ন করতে হবে? ফাহিন বলল, আমাকে মেয়ে তারা চিহ্ন রে ফেলুন। আপনার মেয়ে তারা চিহ্ন রে আমার কি লাভ বলুন? আর কাকে বাঁচাতে চাইছেন নিজের জীবন দিয়ে? আমি যদি মুখ খুলি আমি এমনিতেও বাঁচতে পারবো না। তার মানে বলবেন না? ঈশান একজনকে ইশারা করতেই সে হাতে করে দুটো গরম শিক নিয়ে আসলো। ফাহিন অসহায় দৃষ্টিতে একবার সেদিকে তাকালো। নিচোর চোখ বন্ধ করে বলে, আপনার যা খুশি করতে পারেন, তবুও আমি কিছু বলবো না। ঈশান বলে, আমি কতটক ভয়ঙ্কর সে সম্পর্কে কোন ধারণা নেই। বলেই একটা শিক ফাহিনের পায়ে চেপে ধরে। ফাহিন চিৎকার দিয়ে বলে, বলছি। 2 বছর আগে এক রাতে আমার দেখা হয় ডিসি রমিজ রাজের সাথে। সেই আমাকে অফার করে। আর আমি এত বড় বিগ অফার পেয়ে লোভ সামলাতে পারিনি, রাজি হয়ে যাই। আমার কাজ ছিল শহরের মধ্যে তারা চিহ্ন সাপ্লাই করা, এর জন্য 20 সদস্যের টিম আছে। কিছুদিন যেতেই আমি জানতে পারি এটা কের গ্রুপ। ততদিনে দেরি হয়ে গেছে। সেখান থেকে আর বের হতে পারবো না। তাই আমি তকদের সাথে কাজ করতে লাগলাম। শাফিনের মৃত্যুর পর আমার দায়িত্ব ছিল মিহিকে তাদের হাতে তুলে দেয়া। কিন্তু মিহিকে আমি সেভ করতে পারিনি। তাই মিহিকে তারা পাঠিয়ে দেয় ভারতে। মিহি প্রেগন্যান্ট ছিল, এটা আমি জানতাম না। মিহিকে ওরা পাচার করে দিত, তবে কে নিজেই মিহিকে চায়। তাই তার হেফাজতে ছিল মিহি। হঠাৎ মিহি সেখান থেকে পালিয়ে যায়। তাই মিহিকে খুঁজে বের করার দায়িত্ব আমার। কে ফুল ফর্ম কি? আমি জানি না। আর নিজের চোখেও দেখিনি, কথা হয়েছে মোবাইলে। বয়স কেমন হতে পারে? সঠিক বুঝতে পারি না, তার কণ্ঠ এক এক সময় এক এক রকম শোনা যেত। এই মেয়েটাকে আমার ক্লাসমেট।
তোদেরকে বন্দি করেছিল কে? নুহাশ ও এম কের দলের লোক। ঈশান লীরাকে কল করে বলল উদয়কে নিয়ে বাসায় আসতে। মোর্শেদ চৌধুরী বুঝে উঠতে পারছেন না, বাহিরের দেশের একজন কর্মকর্তা এত বড় দুঃসাহসিক কাজ কি করে করতে পারে? নাকি এখানে অন্য কারো হাত আছে? নুহাশ এলিজকে কল করল কিন্তু রিসিভ হচ্ছে না। বেশ কয়েকবার কল করার পর রিসিভ করল। নুহাশ বলল শাফিনের কি অবস্থা, সময় এসেছে আসল চাল দেয়ার। এলিজা বেশ কিছু সময় চুপ থেকে উত্তর দিল, শাফিন আর সপ্তাহ খানেক আগেই পালিয়ে গেছে। নুহাশ গর্জে উঠে বলে, সেটা এখন জানাচ্ছি আমায়? তোকে তো আমি ছাড়ব না। ফোন কেটে দিয়ে বসে পড়ল। শাফিনের জীবিত থাকার খবর নুহাশ আর আয়রা ছাড়া কেউ জানে না। নুহাশ মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ল, তার মানে ডক্টর শফিককে শাফিন তারা চিহ্ন হত্যা করেছে। রমিজ রাজ প্রতিদিনের মতো তারা চিহ্ন সাতারা চিহ্ন অব্যস্ত শাফিন রমির রাজের সামনে পায়ের উপর পা তুলে দিয়ে বসল। রমিজ রাজ শাফিনকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। চিৎকার দিয়ে বলে, ভূত ভূত! শাফিন রমিজ রাজকে উদ্দেশ্য করে বলল, চেঁচা দেখি কত চেঁচাতে পারিস। শেষবারের মতো চেঁচিয়ে নে। রমিজ রাজ ভয়ে ঘামতে লাগল। ভূত কণ্ঠে বলল, তুই বেঁচে আছিস কি করে? বেঁচে আছি তোদের শাস্তি দেয়ার জন্য। আমি কি করেছি? তুই তো জানিস তুই কি কি করেছিস। শাফিন রমিজর রাজের সামনে সব প্রমাণ বের করে বলে, এবার বাঁচতে চাইলে বলে দে। এম কে কোথায়? আমি জানি না, সত্যি বলছি। ওকে, তাহলে তোকে বাঁচিয়ে রেখে কি লাভ বল? গুড বাই। বলেই শাফিন তারা চিহ্ন ল বের করে রমিজ রাজের মাথা বরাবর তাক করল। ঠিক সে সময় কারো পায়ের আওয়াজ শুনে শাফিন দ্রুত শুট করে চলে যায়। নুহাশের কানে তারা চিহ্ন ল চালানোর শব্দ আসতেই দ্রুত রুমে আসল। এসে দেখে রমিজ রাজ তারা চিহ্ন ল হাতে নিয়ে বসে আছে। নুহাশ এসে বলে, আপনি শুট করেছিলেন স্যার? হুম, আমি করেছি। নুহাশ বলল, একটা গুরুত্বপূর্ণ কথা আপনার থেকে লুকিয়েছি। আসলে শাফিন এখন জীবিত আছে। রমিজ রাজের কপালে বিন্দু বিন্দু ঘাম, আর তার আশ্চর্য না হওয়াতে নুহাশ বুঝে যায় এখানেই শাফিন আছে। সাথে সাথে কল করে ইমার্জেন্সি ফোর্স আসতে বলে। ফোর্স এসে পুরো বাড়ি ঘেরাও করে নেয়। ফোর্স আসার আগেই শাফিন বের হয়ে গেছে। নুহাশ বলল, আমি বুঝতে পেরেছি শাফিন এসেছিল। ওর পরবর্তী টার্গেট আমরা। এখন কি করব? কিভাবে বাঁচব ওর হাত থেকে? ব্রেকিং নিউজে ছেয়ে গেছে মিডিয়া। ডিসি অফিসার রমিজ রাজকে তারা চিহ্ন হত্যা করতে চায় দুর্বৃত্তরা। ঈশান বুঝতে পারছে এটা শাফিনের কাজ। কিন্তু শাফিনকে খুঁজে বের করবে কি করে? হঠাৎ ঈশানের চোখের সামনে মিহির চেহারা ভেসে উঠল। ঈশান যা বোঝার বুঝে গেছে। সোজা চলে আসলো বাসায়। মিহির রুমের দরজা ভেতর থেকে বন্ধ, এত রাতে মিহিকে ডাকতে ইতস্তত বোধ করছে। বেশ কিছু সময় দরজার এপাশে দাঁড়িয়ে থেকে চলে যাবে ভাবতেই কিছু পড়ার ড্রিম করে একটা শব্দ হলো। মনে হলো কেউ যেন লাফিয়ে পড়েছে। সাথে সাথে ঈশান দরজার কড়া নাড়ল। কয়েকবার আওয়াজ করতেই মিহি দরজা খুলে দিয়ে বলে, মিস্টার মুখার্জি, আপনি এত রাতে? কোন সমস্যা? ঈশান শেহরজকে কোলে তুলে নিয়ে বলে, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আমরা সরকারি কোয়ার্টারে আছি। এর চেয়ে নিরাপদ স্থান আর কোথায়? আপনাকে অত শত ভাবতে হবে না। যা বলছি সেটা করুন, একদম হাতে সময় নেই। মিহি বলল, আমি এখান থেকে এক পা ও নড়ব না। ঈশান শেহরজকে কোলে নিয়ে বলে, আপনার তারা চিহ্ন রসক আপনি থেকে যান, আমি আর শেহরজ চলে যাচ্ছি। আমার ছেলেকে দিয়ে যান। আমি চাইও বেঁচে থাকুক, আপনার ভুলের জন্য আমি এই ছোট্ট প্রাণকে হারাতে দেব না। আর কোন উপায় না পেয়ে মিহিও বের হয়ে আসলো। ঈশান ড্রাইভ করছে। তার পাশের সিটে মিহি শেহরজকে নিয়ে মন মরা হয়ে বসে আছে। ঈশান বলল, মিসেস মাহমুদ, আপনি কি আমার থেকে কিছু লুকাচ্ছেন? আমার জীবনে লুকানোর মতো কি আছে? মিস্টার মাহমুদ। ঈশানের কথা শুনে মিহি ঘাবড়ে গেল। কোনোমতে নিজে সামলে বলে, মানে বর্তমানে আপনার কাছে লুকিয়ে রাখার মতো জিনিস একমাত্র মিস্টার মাহমুদ ছাড়া আর কিছু নেই। বাজে কথা বন্ধ করুন। শাফিনকে আমার লুকিয়ে রাখতে হবে কেন? ও আসলে তো ভালোই, এই খেলা থেকে মুক্তি পাব। এই যে বললেন খেলা, এই খেলাটাই তো লুকোচুরি। তবে আমার থেকে কিছু লুকালে সেটা আপনি ভুল করবেন। বরং আমাকে বলুন, আমি আপনাকে সাহায্য করব। এসব কথার কোন মানেই হয় না। আপনি তখন থেকে উল্টো পাল্টা কথা বলেই যাচ্ছেন। বলার কারণ অবশ্য আপনি। দেখুন, আপনাকে আসাতে বলার পর থেকে আসা পর্যন্ত আপনার চেহারায় আমাবস্যার চাঁদ নেমেছে। সেটা তো এমনি এমনি না নিশ্চয়ই। ওইখানে থাকলে আমি আমাদের বাসায় যেতে পারতাম। আর স্বাভাবিকভাবেই শাফিন একবার হলেও আমাদের বাসায় আসবে।
এমন হতে পারে ওর সাথে আমার দেখা হয়ে গেল। আবার এমনও হতে পারে দেখা হয়ে গেছে। মিহি এবার রেগে বলে, আপনি সরাসরি বললেই তো হয়। আমাকে আপনি সন্দেহ করছেন। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার তো কিছু নেই। আর শাফিনের সাথে দেখা হলে অবশ্যই আপনার সাথে ওর দেখা করাতাম। সরি। আসলে আজকে আপনার উপর হাতারা চিহ্ন মতারা চিহ্ন লা হওয়ার সম্ভাবনা আছে। রমিজ রাজ জেনে গেছে আপনার পরিচয়। তাই আপনাকে আমি এখন আপনার বাবার বাসায় নিয়ে যাচ্ছি। আপনি সেখানেই থাকবেন কিছুদিন। এর মধ্যেই মিহির ফোনটা বেজে উঠল। ঈশান একবার আর চোখে মিহির দিকে তাকালো। মিহি কল কেটে দিল। ঈশান বলল, আপনার মোবাইল নাম্বার তো আমার আর লীরার ছাড়া কারো কাছে নেই। তবে কে কল করল? সিম কোম্পানি থেকে কল এসেছিল। এখন এটা নিয়েও আপনার সন্দেহ করতে হবে? আমি জাস্ট জিজ্ঞেস করেছি। আর হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন, আপনার শ্বশুর মশাই এখনো জীবিত আছেন। আর তার চেয়ে বলে থেমে গেল। তাহলে উনি এত বছর ধরে কোথায় আছেন? সেটাই তো কথা। নুহাশ আর রমিজ রাজ ভীষণ চিন্তায় আছে। রমিজ রাজ নুহাশের কলার ধরে বলে, সব হয়েছে তোর জন্য। কে বলেছিল ওই বিপদকে বাঁচিয়ে রাখতে? এবার ও আমাদের কাউকে ছাড়বে না। আর কে আমাদের ছাড়বে না। রমিজ রাজের ফোনটা বেজে উঠল, রিসিভ করে কানে তুলতেই গম্ভীর কণ্ঠে কেউ বলল, আজকে বেনাপোল সীমান্তের চালান আটক করেছে বিজিবির। তোমরা কি ঘাসে মুখ দিয়ে চলো? আজ রাত 4টার মধ্যে গাজীপুর হ্যাভেন রিসোর্টে দেখতে চাই। বলেই খট করে কল কেটে দিল। নুহাশ বলল, নিশ্চয়ই কের কল ছিল। হুম। অদ্ভুত এক লোক। এর চেহারা আজ পর্যন্ত দেখতে পারলাম না। তার মানে সে এখন বাংলাদেশে? সে তো গত কয়েক মাস যাবৎ বাংলাদেশে। তাকে কিছুতেই শাফিনের কথা বলা যাবে না। জনেই বের হয়ে গেল। কিন্তু দরজার সামনে আসতেই মনে পড়ল, রমিজ রাজ এখন কড়া পাহারায় আছে। এখন বের হলে মিডিয়া জেকে ধরবে। নুহাশ বলল, এখন তো বের হতেই হবে, অলরেডি রাতের 12টা পার হয়ে গেছে। কিছু একটা করো। আমার মাথায় কিছু আসছে না। স্যার, আপনি নর্মাল পোশাক আর চাদর দিয়ে নিজেকে আড়াল করে আমার সাথে বের হয়ে আসুন। আমরা বের হতেই সার্ভেন্টকে বলে সব লাইট অফ করিয়ে দিবেন। প্ল্যান মতো বের হয়ে আসলো। কিন্তু নুহাশ ভাবছে অন্য কথা। যেই হিরেগুলো নুহাশ শাফিনের কাছ থেকে সংগ্রহ করেছে সে সম্পর্কে কেউ জানে না। কিন্তু সেগুলো পাচার করবে কি করে? নাকি এখন বলে দেবে রমিজ রাজকে? নুহাশকে গভীর ভাবনায় বিভোর দেখে রমিজ রাজ জিজ্ঞেস করল, এত কি ভাবছ? নুহাশ বলেই ফেলল, স্যার, আপনার সাথে একটা ডিল করতে চাই। কিসের ডিল আর কেমন ডিল? আমার কাছে কিছু হিরে আছে। সেগুলো পাচার করতে পারলে কয়েক কোটি টাকা পাবো। আপনি সাথে থাকলে 50-50 ভাগ পাবেন। লোভী মানুষ রমিজ রাজ। টাকার কথা শুনেই চোখ চকচক করে উঠল। খুশি হয়ে বলে, শুভ কাজে আবার কিসের দেরি? কালকেই কথা বলবো চোরা কারবারিদের সাথে। নুহাশ খুশি হয়ে বলে, ধন্যবাদ স্যার। স্যার, শাফিনের থেকে আমরা আরও কিছু রিপোর্ট সংগ্রহ করেছিলাম যেখানে এসবের সাথে যুক্ত কিছু মানুষের নাম আর তাদের জড়িত থাকার প্রমাণ আছে। সেগুলো কি করব? এখনো রেখে দিয়েছ কেন? সব যা তারা চিহ্ন লি তারা চিহ্ন এ দাও। ঠিক আছে, কাল ফিরেই সেসব যা তারা চিহ্ন লি তারা চিহ্ন এ দেব। কে একটা ইজি চেয়ারে বসে অট্র হাসি দিয়ে বলে, বোকা শাফিন নিজের জীবন শেষ করল। কে বলেছিল কের কেস নিতে? না নিত কেস আর না মতারা চিহ্ন রতারা চিহ্নতে হতো। কচি বয়সে প্রাণ হারালো। কে কে খুঁজে পাওয়া এত সহজ নাকি? এত সহজ হলে সে কি দুই বাংলার মানুষের নাগের ডকা দিয়ে এসব করে বেড়াতে পারে? শাফিন মিহির দেয়া ঠিকানায় পৌঁছে মিহিকে কল করল। কিন্তু মিহি কল কেটে দিল। শাফিন দ্বিতীয়বার আর কল করল না। নিজে লুকিয়ে সেখানে প্রবেশ করার চেষ্টা করতে লাগলো। ঠিক সেই মুহূর্তে মিহির রুমে দাউদাউ করে আতারা চিহ্ন গু তারা চিহ্ন নজো তারা চিহ্ন লে উঠল। শাফিন সেখানে বসে পড়ল। তার পা যেন আটকে গেছে। সবাই চিৎকার চেঁচামেচি করতে লাগলো। পানি দিতে লাগলো। আশ্চর্যের বিষয় হলো আগুন শুধু ওই রুমটাতেই তারা চিহ্ন লতারা চিহ্নছে। সবাই ঘুম ভাঙতে ভাঙতে সব প্রায় পুড়ে গেছে। শাফিন মুখ ডেকে মানুষের পিছু পিছু আসলো। কেউ নেই। আর ঘরের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। সাথে সাথে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা, মিডিয়া সব এসে হাজির। শাফিন সরে আসলো। কিছুটা পথ হাঁটতেই তার পায়ের নিচে কিছু অনুভব করল। সেদিকে ভ্রুক্ষেপ না করে আবার সামনে অগ্রসর হল। এবারও কিছু বাজল। শাফিন নিচু হয়ে পায়ের নিচ থেকে সেটা উঠিয়ে হাতে নিয়ে দৃষ্টি নিক্ষেপ করল। শাফিনের মুখ তখন খোলা। ল্যাম্পোস্টের আলোতে চেহারা বোঝা যাচ্ছে স্পষ্ট। সেদিকে কোন খেয়াল নেই।
ঠিক শাফিনের সামনে দাঁড়িয়ে কেউ একজন বলল, এসপি শাফিন মাহমুদ। মিহিকে মাঝপথে রেখে ঈশান বলল, আপনি বাকি পথটুকু লীরার সাথে যাবেন। আমার একটা জরুরি কাজ আছে। সেটা আমাকে করতে হবে। টেক কেয়ার। লীরা বাইক নিয়ে এসেছিল। ঈশান লীরার থেকে বাইকের চাবি নিয়ে চলে আসলো। লীরা ড্রাইভিং করছে। মিহি লীরাকে উদ্দেশ্য করে বলল, তুমি কোথায় ছিলে? আর ঈশান কোথায় গেল? আমি তো ইনভেস্টিগেশনের কাজে ব্যস্ত ছিলাম। আর স্যার তো কোয়ার্টারে গেলেন। আপনাদের রুমে কোন ভাবে তারা চিহ্ন তারা চিহ্ন ন লেগেছে। মিহি হতাশ হলো, একটা চিরকুট রেখে এসেছিল কিন্তু সেটাও শাফিনের হাতে পড়ল না। মনটা খারাপ হয়ে গেল। লীরা বলল, মন খারাপ কেন করছিস? মিহি অবাক হয়ে হয়ে বলে, তুমি কে? লীরা বেখেয়ালি ভাবে মিহিকে তুই করে বলে ফেলেছে। শতক ক্লাস ফ্রেন্ড বলে কথা। মুখ ফসকে বেরিয়ে গেছে। বলে ফেলেছে। লীরা তুতলে বলল, আমি আবার কে? লীরা শ্যানেল। জানোই তো তুমি। আর ঈশান স্যারের অ্যাসিস্ট্যান্ট। মিথ্যে বলছো আমাকে। তুমি লিপিকা সর্দার। কি বলছেন এসব? এই তো তোমার গলার আইডি কার্ড বলছে। লীরা বলল, না, আইডি কার্ডে এই নাম কি করে থাকবে? এই নামে তো আমি আইডি কার্ড করিনি। মিহি হেসে বলে, তার মানে লীরা নামে আইডি কার্ড করে লিপিকাকে আড়াল করে রেখেছ? লীরা ড্রাইভিং অফ করে চিৎকার করে বলে, হ্যাঁ করেছি। আর বেশ করেছি, আড়াল করেছি লিপিকা সর্দারকে। একটা ভীতু ফুটবল অসহায়কে তারা চিহ্ন ন করে নতুন কাউকে জন্ম দিয়েছেই। যে শুধু কোণঠাসা হয়েছিল। আজ যাকে দেখতে পাচ্ছ তাকে কষ্ট দেয়া এত সহজ নয়। সে এখন ভাঙা তো দূর মোচকাবেও না। লিপিকা, তুমি ভুল ভাবছ। ভার্সিটি লাইফ ছিল ভিন্ন, তখনকার পরিবেশ সিচুয়েশন সব ছিল ভিন্ন। আর সবচেয়ে বড় কথা হলো তোমাকে কেউ কোণঠাসা করেনি। তুমি ফাহিনকে দেখো। ফাহিনও তো সুমুকে ভালোবাসত। সুমু ওকে প্রত্যাখ্যান করেছিল। তাতে কি ফাহিন তারা চিহ্ন ইসাই তারা চিহ্ন ড করেছিল? আর উদয় ছিল আমাদের সিনিয়র, সেখানে তার স্বাধীনতা রয়েছে, সে কি করবে? তার জন্য তারা চিহ্ন ইসাই তারা চিহ্ন ড করতে হবে? লীরা হাত দিয়ে মিহির তারা চিহ্ন লাচে তারা চিহ্ন পেয়ে ধরে বলে, সব দোষ ছিল তোর। তোর মিষ্টি কথা আর ইনোসেন্ট ফেস করে ঘুরে বেড়ানো। সবাইকে তোর প্রতি আকৃষ্ট করে রেখেছে। তাই তোর কারণে উদয় আমাকে প্রত্যাখ্যান করেছে। তোর এক পুরুষে মন ভরেনি। তুই শাফিনের মতো একজনকে পেয়েও আরো কতজনকে লাইনে রেখেছিস। মিহির গলা দিয়ে কথা বের হচ্ছে না। চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। শেহরুজ কি বুঝল কে জানে। জোরে কেঁদে উঠল। লীরা নিজের হুঁশ আসল সাথে সাথে মিহিকে ছেড়ে দিল। মিহি কাশতে কাশকে হাত দিয়ে পানি নিয়ে মুখে দিল। শাফিন সামনে থাকা ব্যক্তিকে দেখে বলে, ঈশান তুই? হ্যাঁ আমি। অন্য কাউকে আশা করছিলি বুঝি? তোকে ট্রাপে ফেলার জন্য এটা আমার ছোট্ট আয়োজন ছিল। মিহিকে মিথ্যে বলে এখান থেকে সরিয়ে নেয়া। মিহির চুরি রাস্তায় ফেলে রাখা সব আমি করেছি। তোর সাথে মিহির যোগাযোগ আছে এটা আমি সেদিন রাতে মিহির ঠোঁট দেখেই বুঝতে পেরেছিলাম। কিন্তু সরাসরি তো আর জিজ্ঞেস করা যায় না। ঠোঁটের উপর কে হামলা করেছিল? তাই মাথা খাটিয়ে বুঝে নিয়েছি। বউ একটা পেয়েছিস ভাই, বুক ফাটবে তবুও মুখ ফুটবে না। কত করে জিজ্ঞেস করলাম, স্বীকার করলই না। উল্টো কত লজিক দেখালো। তুই আমার পথে কেন আসছিস? হিসেবটা সোজা, এই কেস আমি জিতব। তুই হারবি। এখানে হার জিতের চেয়ে বেশি জরুরি দেশ থেকে দেশের শত্রুদের উপড়ে ফেলা। সেটা তোকে আমাকে শেখাতে হবে না। তাহলে এটা নিয়ে কেন জেদ করছিস? আমি মানুষ হিসেবে কেমন তুই জানিস, ট্রেনিংয়ে তোর জন্য আমি ফার্স্ট হতে পারিনি। তুই তো তোর দেশের মধ্যে ফার্স্ট ছিলি। সে যাই হোক, এই কেস সলভ আমি করব। আচ্ছা জনে মিলেই করব। তবে নাম থাকবে তোর। না, আমি তোর সাথে কাজ করব না। তোর আর আমার মতো মিলবে না। ভুল করছিস তুই। কেন মিলবে না? মেলালেই মিলবে। ওকে ডান। একসাথে কাজ করবি তো? তাহলে একটা কন্ডিশন আছে। সেটা মানলে আমি রাজি। কি? যদি এই কেস সলভ করার ক্রেডিট তুই নিস। তবে মিহি আর শেহরোজ আমার। আমার ক্রেডিট আমার হলে ওরা তোর। ওরা মানে ওরা। কচি খোকা যেন কিছুই বোঝে না। বুঝিয়ে বলবি তো? তোর ওয়াইফ আর তোর ছেলে। ওহ, তুই হয়তো জানিস না ছেলে হয়েছে নাকি মেয়ে। ছেলে হয়েছে তোর। নাম শেহরোজ। শাফিন ঈশানকে জড়িয়ে ধরে বলে, তুই সত্যি বলছিস? আমাদের শেহরোজ পৃথিবীতে চলে এসেছে। ঈশান বলল, তাহলে এবার বল তুই কি চাস? আমার শেহরোজ আর মিহির বিনিময়ে আমি তো জীবনও হাসতে হাসতে দিয়ে দিতে রাজি। আর তো সাধারণ নাম, খ্যাতি, এসব তো কিছুই না। শাফিন আর ঈশান নিজেদের মধ্যে বোঝাপড়া করে চলে গেল।
শাফিন বসে আছে একটা খেলার মাঠের সাইডে। রাতে জনশূন্য মাঠ, আকাশে পূর্ণ চাঁদের আলো। শাফিনের মনে পড়ল মিহির আদুরে কিছু কথা। এই দেখো, এই ড্রেসগুলো কত কিউট, আমি এগুলো নেব। মিহির কথা শুনে শাফিন হেসে বলে, কি বলো, এসব বাচ্চাদের ড্রেস তোমার শরীরে ফিট হবে না। জান, তুমি অন্য কিছু দেখো। আমি কি এতটাই অবুঝ যে এতটুকুও বুঝবো না কোন ড্রেস আমার ফিট হবে আর কোন ড্রেস ফিট হবে না? ও হ্যাঁ, তাইতে আমার বোকাফুল তো বড্ড চালাক, তাই হয়তো বিয়ের আগেই বেবিদের ড্রেস কিনে রাখতে চায়। শাফিন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি এই ড্রেস নেব মানে নেবই। আরে হো, পাগলি, বিয়ের পর যদি ছেলে না হয়ে মেয়ে হয় তখন? উহু, আমার ছেলেই হবে। আর আমার ছেলের নাম হবে শেহরোজ মাহমুদ। এখনো বিয়ে করতে পারলাম না, এদিকে বেবিদের ড্রেস আর নামও ঠিক করা হয়ে গেছে। এই চলো বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলি মানে? তোমার বাবা মা? আরে হো, বাবা তো এই বিয়ে মানবেও না। তার চেয়ে আমরা নিজেরাই বিয়ে করে ফেলি। এভাবে বিয়ে করবে? বউ সাজবে না, মেহেদি পরবে না, হুলাদ দেবে না, কত কি স্বপ্ন থাকে মেয়েদের বিয়ে নিয়ে। কিছু দরকার নেই, আমি বিয়ে করব মানে আজই বিয়ে করব। এখন তুমি উদয় আর নুহাস ভাইয়াকে আসতে বলো মতিঝিল কাজী অফিসে। আর আমি বর্ষাকে আর সুমুকে আসতে বলছি। মানে কি? কি পাগলামি শুরু করলে? এভাবে কেউ বিয়ে করে? কেউ করলে করুক, না করলে না করুক, আমরা করব। আচ্ছা, এটা বলো, তুমি আমাকে বিয়ে করতে চাও তো? এটা কোন প্রশ্ন হলো? করতে চাও তো মানে কি? তুমিই আমার ভবিষ্যৎ বউ। তাহলে কোন প্রশ্ন ছাড়া আজকেই আমাকে বিয়ে করবে? না করলে আর কখন হবে না। ওকে চলো, বিয়ে করব এক্ষুনি। কথাটা শুনেই মিহি শাফিন গলা জড়িয়ে ধরে, কপালে ঠোঁট ছুঁয়ে বলে, ভালোবাসি। শাফিন মিহির কোমরে হাত রেখে কপালে কপাল ঠেকিয়ে বলে, তুমি না বাসলেও আমি বাসি। মিহি বলে, তাহলে আর দেরি কিসের? ভালোবাসা যখন আছেই তবে ঘর বাঁধিব আন্ডারস্কোর তোমার শনে। তো মিস মিহি রেডি তো মিসেস মাহমুদ হওয়ার জন্য? রেডি মানে? আমার তো আর তর সইছে না মিস থেকে মিসেস মাহমুদ হতে। শাফিন মিহিকে নিজের বাহুতে আবদ্ধ করে বলে, আমার বোকা ফুল। মিহিও শাফিনকে আর একটু গভীরভাবে আঁকড়ে ধরল। তাদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল রাতের নীরবতা। আকাশের নীলচে তারা আর ওই জ্যোৎস্না ঝরানো চাঁদ। শাফিন এসব ভাবছে আর মিটিমিটি হাসছে। এমন সময় একজন শাফিনের দিকে পিস্তল তাক করে বলে, গুড বাই মিস্টার শাফিন মাহমুদ। গম্ভীর কণ্ঠে পিস্তল তাক করে রাখা লোকটি বলল, বেঁচে থাকতে চাইলে আমার রাস্তা থেকে সরে যাও। আপনি আমাকে মারতে পারবেন না, আর মরার ভয় আমার নেই। ও সো ফাঁকা আওয়াজ দেয়া বন্ধ করে ভালোয় ভালোয় নিজেকে আইনের কাছে সমর্পণ করুন। আমি আপনার শাস্তি কিছুটা কম করার ব্যবস্থা করব। তার মানে তুমি তোমার রাস্তা থেকে সরে আসবে না? না, কোন দেশদ্রোহীর সাথে আপোষ আমি করব না। কোন কৃতজ্ঞতা নেই তোমার? তোমাকে তো আমি কম বিলাসিতা দেইনি। যদি জানতাম সেসব পাপের টাকায়, তাহলে কোনোদিন আপনার থেকে কানাকড়িও নিতাম না। এখন বড় বড় কথা বলছো, ভুলে যাচ্ছ তোমার এই কথাও আমি শিখিয়েছি। যদি পারতাম তাহলে শুধু ভুলে যাওয়া নয়, আপনার অস্তিত্ব আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে দিতাম। এটাই তোমার শেষ কথা? হুম, এটাই শেষ কথা। আপনার বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করে আপনাকে আইনের আওতায় এনে আপনার কৃতকর্মের শাস্তি দেয়া। তবে আজ ইতিহাস রচনা হবে। এক বাবার হাতে তার ছেলে তারা চিহ্ন ন হওয়ার ইতিহাস। সরি মাইসন, ইট ওভার। রাতের নিস্তব্ধতা ভেদ করে গুলি আওয়াজ ছড়িয়ে পড়ল। ঈশান বাইক নিয়ে ফিরছে, রাত শেষ হয়ে তখন নতুন ভোরের আলো ছড়িয়ে পড়ছে। গ্রামের সবুজ প্রকৃতিতে শিশির বিন্দুগুলো রোদের প্রথম আলোতে মুক্তোর মতো চিকচিক করছে। কিছু নাম না জানা বুনো ফুলে মৌমাছির গুঞ্জন ছড়াচ্ছে। ঈশান বাইক থামিয়ে সেসব উপভোগ করছে। রাস্তার এক পাশে নালার পানির দিকে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখে হাত দিয়ে পানি থেকে নিজের ছায়া মুছে ফেলল। পানির দিকে তাকিয়ে বলে, আমি এক হেরে যাওয়া যোদ্ধা, যার হৃদয় অন্যের প্রেয়সী, যার মস্তিষ্কে দায়িত্ব। মুচকি হেসে বলে, শাফিন, তুই সব সময় জিতে আস নাকি প্রকৃতি তোকে জিতিয়ে দেয়? আমি তো শুধু মিহির প্রতি যাতে তোর কোন ভুল ধারণা না জন্মায় তাই শেহরোজ আর মিহিকে এভাবে উপস্থাপন করলাম। নয়তো ঈশান মুখার্জি ডায়েরিতে কখন নিচু হওয়া নেই। আর রইল যশ খ্যাতি, ঈশান মুখার্জি দেশের জন্য কাজ করে, নামের জন্য নয়। নিজের প্রথম ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে নিজেকে না হয় একটু ছোট করলাম, তাতে কি বা এমন এসে যায়? আকাশের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি মিহি, বড্ড ভালোবাসি। তার কথা প্রতিধ্বনি তুলছে যেন প্রকৃতির মাঝে। ঈশান চোখ বন্ধ করে পার থেকে এক মুঠো মাটি উঠিয়ে পানিতে ভাসিয়া দিয়ে বলে, তোমার প্রতি আমার সব বন্ধন মুক্ত করলাম। এই গঙ্গার চলে ভাসিয়ে দিলাম আমার ভালোবাসা।
আজ থেকে আমার জীবন আমি উৎসর্গ করলাম মানুষের কল্যাণে। সেখান থেকে উঠে এসে বাইক নিয়ে রওনা হলো। দীর্ঘ 1 বছর 3 মাস পরে নিজের মেয়েকে কাছে পেয়ে খুশিতে আত্মহারা মিহির বাবা মা। মিহির বাবা রুবেল সাহেব মিহিকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন। স্ত্রী বেগমও কাঁদছেন। লীরা পেছনে থেকে বলে, আন্টি আগে ওদের কিছু খেতে দিন, অনেকটা ক্লান্ত ওরা। সাথী বেগম খাবারের জন্য যাবে তার আগেই তার হোশে আসলো মিহির কোলের বাচ্চাটাকে। সাথী বেগম বললেন, হ্যাঁ রে, তোর কোলের বাচ্চাটা কার? মিহি শেহরোজের কপালে চুমু দিয়ে বলে, তোমার নাতি, আমার আর শাফিনের একমাত্র সন্তান শেহরোজ। সাথী বেগমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। ছুটে এসে মিহিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, তোর বড্ড কষ্ট হয়েছে তাই না রে মা? তোর যখন আমাকে সবচেয়ে প্রয়োজন ছিল তখন আমি তোর সাথে থাকতে পারিনি। মিহি নিজের মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, কেঁদো না মানো, সব ঠিক হয়ে যাবে। যাদের জন্য আমি আর আমার ছেলে আমার সবচেয়ে কষ্টের মুহূর্তে আমার কাছের মানুষদের থেকে দূরে ছিলাম, তাদেরকে তোমার জামাই শাস্তি দেবেই। লীরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে মাথা নত করে। মিহি শেহরোজকে খাইয়ে শেহরজকে রুবেল সাহেবের কোলে দিল। হুট করেই মিহির চোখ পড়ল লীরার দিকে। মিহি লীরাকে উদ্দেশ্য করে বলে, লীরা তুমিও ফ্রেশ হও, আসো একসাথে খেতে বসি। লীরা মিহির কথা শুনে অবাক দৃষ্টিতে তাকায়, যেই দৃষ্টিতে রয়েছে অপরাধ বোধ। রুবেল সাহেব শেহরোজকে কোলে নিয়ে বাহিরে চলে আসতেই লীরা মিহির সামনে এসে বলে, আমো ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। তুই ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা করে দিয়েছি। নিজের ভুল বুঝতে পেরেছি, সেতেই আমি খুশি। এবার বুঝতে পারছি সবাই তোর প্রতি মুগ্ধ হজ কেন। আমি ভাবতাম তোর চেয়ে আমার গায়ের রং ফর্সা, তাও সবাই আমাকে রেখে তোকে কেন পছন্দ করে। আজ বুঝতে পারলাম তোর ভেতরের সৌন্দর্য তোর রূপের সৌন্দর্যকে সবার থেকে বাড়িয়ে দিয়েছে। এত বড় অন্যায় করার পরেও তুই কত সহজে আমাকে ক্ষমা করে দিলি। এর মধ্যেই সাথী বেগম এসে বলে, অনেক তো কথা হয়েছে, এবার তাড়াতাড়ি আয় দেখি, কিছু মুখে দিয়ে নে। মিহি আর লীরা জনেই খেতে চলে গেল। নুহাসের তারা চিহ্ন, সে তারা চিহ্ন পাশে বসে আছে রমিজরাজ। কি বিভৎস মৃত্যু! চোখ দুটো কেউ তুলে ফেলেছে, হাত দুটোকে তারা চিহ্নটে দিয়েছে, বুকের বাপাশ থেকে হৃৎপিণ্ড বের করে নিয়েছে। প্রেস মিডিয়া দিয়ে ভরে গেছে রমিজরাজের ফার্ম হাউস। পাশেই তারা চিহ্ন, তারা চিহ্ন, লছু তারা চিহ্ন, আর রক্তে মাখামাখি অবস্থা বসে আছে আয়রা। এক ধ্যানে নুহাসের দিকে তাকিয়ে বিড়বিড় করে কি যেন বলছে। রমিজরাজ ভাবছে কাল রাতেই কের সাথে কথা, তারা চিহ্নটি করে এসেছিল নুহাস। রিমোজ রাজ এত করে বলেছিল, নুহাস কের সাথে বাড়াবাড়ি করিস না। তবে কে শোনে কার কথা? নুহাস কের একটা ভিডিও ধারণ করেছিল তার ফোনে, আর আসার সময় বলে এসেছিল, এবার দেখ আমি কি করি, তোকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে আমি নিজেকে সাধু প্রমাণ করব। সাহস কত একজন পুলিশকে মারার! তারা চিহ্ন তারা চিহ্ন কি দেয়? কে তখন ঠান্ডা মাথায় বলেছিল, আগামী দিনের সূর্যোদয় দেখলে তবেই না কিছু করবি। বলেই বিশ্রী ভাবে হেসে উঠল। নুহাস কের রুমের চেয়ার উঠিয়ে কাচের দেয়ালে বাড়ি দিয়ে বলে, ভীতু কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। আড়ালে থেকে নিজেকে সিংহ ভাবছিস? ভুলো যাস না যে বনে সিং তারা চিহ্ন আছে, সে বনে হিংস্র বা তারা চিহ্ন ঘো আছে। রমিজরাজ কোনোমতে নুহাস টেনে নিয়ে আসে। নুহাস তখন রমিজরাজকে বলে, এবার কের খেল খতম করব আমি। আর রইল শাফিনের কথা, ওকে যেমন আমি নিজের স্বার্থে বাঁচিয়ে রেখেছি, ঠিক নিজের স্বার্থে আবার মেয়ে তারা চিহ্ন রেও দিতে পারব। একজন সাংবাদিক রমিজরাজের উদ্দেশ্যে প্রশ্ন করল, একজন আসামি যার মানসিক ভারসাম্য ঠিক নেই, সে জেল থেকে কিভাবে পালায়? তাহলে কি আমরা ধরে নেব আপনাদের গাফেলতির কারণে একজন অফিসার নির্মমভাবে তারা চিহ্ন হত্যা করা হলো? রমিজরাজ নিজেকে সংযত করে বলে, তাহলে আমাদের দায়িত্ব আপনি পালন করুন, দেখি কতটা নিখুঁতভাবে করতে পারেন। সাংবাদিক ক্যামের দিকে তাকিয়ে বলে, এত বড় একটা দুর্ঘটনার পরেও তাদের গা ছাড়া কথাবার্তা প্রমাণ করে তারা নিজেদের কাজে কতটুকু তাৎপর্যশীল। আপডেট নিউজ পেতে স্বদেশের সংবাদের সাথেই থাকুন। রমিজরাজের এই মুহূর্তে ইচ্ছে করছে নহাসকে জীবতে করে থাপ্পড়, তারা চিহ্ন তারা চিহ্নতে। একটার পর একটা ঝামেলা লেগেই আছে। রমিজরাজ নুহাসের তারা চিহ্ন সমর্গে পাঠানোর ব্যবস্থা করতে বলল। একটা চেয়ার টেনে আয়রার সামনে বসল, আয়রার হাত ততক্ষণে বেঁধে দেয়া হয়েছে, তবে জামা কাপড়ে তারা চিহ্নতে তারা চিহ্ন দাগ লেগেই আছে। রমিজরাজ শান্ত কণ্ঠে আয়রাকে বলল, তুমি এখানে কি করে আসলে? আয়রা কোন উত্তর দিচ্ছে না, মনে হচ্ছে সে নিজের মধ্যে নেই। রমিজরাজ যা বোঝার বুঝে ফেলেছে।
জন মহিলা কনস্টেবলকে বলল, আয়রাকে হসপিটালে নিয়ে যেতে। রমিজ রাজের কপারে চিন্তার ভাঁজ স্পষ্ট। খোলা আকাশের দিকে গুলি ছুড়ে মোর্শেদ চৌধুরী বলে, ঠিক এভাবেই তোমার বুকেও গুলি চালাতে আমার হাত একটুও কাঁপবে না। শাফিন অট্টহাসি দিয়ে বলে, মৃত্যুর ভয় শাফিনের নেই। শেষবার বলছি, পাপের পথ থেকে ফিরে এসে নিজেকে আইনের আওতায় সমর্পণ করুন। জানো, পৃথিবীতে সবচেয়ে অকৃতজ্ঞ প্রাণী হলো মানুষ। এই দেখো তোমার নিজেকেই, তোমার ওয়াইফ, তোমার বাচ্চাকে এতদিন সেভ করেছি আমি। তোমার অনুপস্থিতিতে তাদের গায়ে আঁচড়ও লাগতে দেইনি। আর তুমি তোমার সামান্য কিছু ছাড়তে চাইছো না। মিস্টার চৌধুরী, আপনি যা করেছেন সব কিছুর পেছনেই স্বার্থ আছে। আমি ওয়াইফকে বাঁচিয়েছেন আপনার বংশধরকে রক্ষা করতে। ভেবেছিলেন ছেলেটা তো আর নেই, তাই তার সন্তানকে বাঁচিয়ে রেখে আমার বংশ বাঁচিয়ে রাখি। তবে আমি ভুল করেছি, আমার তো শুধু শেহরজ মাহমুদকে বাঁচিয়ে রাখা উচিত ছিল। শুধু মেয়েটাকে এতদিন বাঁচিয়ে রাখলাম। শুধু এই ভালো কাজটুকু করার জন্য আপনার শাস্তি কিছুটা কম করার চেষ্টা করব। অট্টহাসি দিয়ে বলে, নিজের প্রিয়তমা স্ত্রীকে নিজের হাতে শেষ করে দিয়েছি। দুবার ভাবিনি। তবে আশ্চর্যের বিষয় হলো, তোমাকে শেষ করতে চেয়েও বারবার ফিরে এসেছি। তার কারণ কি জানো? পিতৃত্বের টান। যেই টান বারবার তোমাকে বাঁচিয়ে দিয়েছে। আমার মা আমাকে বলতো, সন্তান হচ্ছে নারী ছেঁড়া ধন। নিজে শত আঘাত সহ্য করলেও সন্তানের শরীরে একটা আঁচড়ও সহ্য করব না। শাফিন হুট করেই মোর্শেদ চৌধুরীর হাত পেছনে থেকে শক্ত করে ধরে বলে, আমার মায়ের মৃতারা চিহ্ন তত্ত্ব তারা চিহ্ন রজন্য আপনি দায়ী, এটা জানার পরে আপনাকে এই পৃথিবীতে নিঃশ্বাস নেয়ার আর এক মুহূর্ত সময় দেব না। ভেবেছিলাম সব প্রমাণ একসাথে করে আপনাকে ধীরে ধীরে শাস্তি দেব। তবে সেটা আর সম্ভব না। মোর্শেদ চৌধুরীর হাতের তারা চিহ্ন তারা চিহ্ন লটা নিয়ে সাথে সাথে মোর্শেদ চৌধুরী মাথায় তাক করে টিগারে চাপ দিবে তার আগেই কেউ একজন শাফিনের হাত থেকে ফেলে দিল। ঈশান বলে, পাগল হয়েছিস? আইন নিজের হাতে কেন তুলে নিচ্ছিস? তুই আমাকে কেন আটকাচ্ছিস? আমার রাস্তা থেকে সরে যা। আজকে একে নিজের হাতে তারা চিহ্ন ন করে তবেই আমার শান্তি। জনের কথা বলার ফাঁকেই মোর্শেদ চৌধুরী পালিয়ে চলে যায়। শাফিন মোর্শেদ চৌধুরীকে না দেখতে পেয়ে ঈশানের কলার চেপে ধরে বলে, আজকে আমি তোকে তারা চিহ্ন তারা চিহ্নই ফেলব। তোর জন্য আজ আমার মায়ের হতত্যাকা তারা চিহ্ন রিকে পেয়েও কিছু করতে পারলাম না। ঈশান নিজের কলার ছাড়িয়ে বলে, শুধু তোর মা কেন? এই লোকের জন্য কত মা, বোনের জীবন নষ্ট হয়েছে। কত অসহায় মানুষকে পাচার করেছে। কত যুব সমাজকে নষ্ট করেছে। তাকে ছেড়ে দেব না। তবে এটা একটা টোপে। সে এখন যেখানে যাবে আমরা জানতে পারব। তার পিছু লোক লাগিয়েছি। তুই নিজেকে শান্ত কর। আমি তোর ছেলের কাছে তার বাবাকে ফেরত দিতে চাই। শাফিন হাঁটু মুড়ে বসে বলে, কেন করল এই লোকটা এমন? কেন? ঈশান শাফিনের কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স। সব পাপের শাস্তি সে পাবে। তবে সমাজ থেকে এসব আবর্জনা উপড়ে ফেলা এত সহজ না। কারণ আমাদের সমাজে উচ্চপদস্থ অনেক লোক এদের হাতের পুতুল। শাফিন উঠে ঈশানকে জড়িয়ে ধরল। সেই যে ট্রেনিংয়ে তোর সাথে আমেরিকায় দেখা হলো, তারপর এত দূরত্ব। তবুও বিপদে তুই আমার ফ্যামিলিকে সাহায্য করেছিস। তুই ভাবির ছবি না দেখালে তো ভাবিকে চিনতেই পারতাম না। সেদিন ভাবি আমার অফিসে আসতেই আমি ভাবিকে দেখে আশ্চর্য হয়েছিলাম। কারণ তোর মৃতারা চিহ্ন তত্ত্ব ভাবির নিখোঁজ সংবাদ। আরও অনেক তথ্য আমার কাছে ছিল। যাই হোক, ভাবি না আসলে তো সাহায্য করতেই পারতাম না। জনেই মধুপুর গ্রামে চলে আসলো। তখন মধ্য দুপুর মিহি শেহরজকে ওর নানুর কাছে রেখে গোসলে গেছে। টপ্ত রোদ কেবল মাত্র তার তেজ কমাতে শুরু করেছে। শাফিনের বুকের ভেতর কেমন একটা অনুভূতি হচ্ছে। নিজের সন্তানকে ছুঁয়ে দেখতে পারবে ভাবতেই কেমন লাগছে। ঈশান আর শাফিন উঠোনে এসে দাঁড়িয়েছে। মিহি গোসল শেষ করে উঠোনে কাপড় মেলতে এসে শাফিনকে দেখতে পেয়ে এক ছুটে শাফিনের কাছে যেয়ে শাফিনকে শক্ত করে জড়িয়ে ধরে। শাফিনও নিজের প্রেয়সীকে আগলে নেয় নিজের বক্ষে। ঈশান একটু দূরে সরে যায়। দূরে দাঁড়িয়ে ভাবে, আমি কি করে তোমাকে ভালোবাসার মতো অন্যায় করতে পারলাম? তুমি তো অন্য কারো আমানত, অন্য কারো ভালোবাসা। কি করব বলো? তোমার সাথে এই মাস থাকতে থাকতে কখন কিভাবে তোমার প্রেমে পড়ে গেলাম বুঝতেই পারলাম না। তবে আমি অন্যায় করলেও ভালোবাসা তো অন্যায় না, বলো? মিহি আর শাফিন উঠোনে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। শাফিন মিহির কানের কাছে মুখ নিয়ে বলে, ভর দুপুরে সুন্দরী রমণী ভেজা চুলে এক যুগকে তার রূপের আগুনে জ্বলসে দিচ্ছে। এখন যদি এই বোকা পুরুষ ভুল করে বসে তবে কি দোষ কি হবে? বোকা পুরুষের? শাফিনের কথা শুনে মিহি শাফিনকে ছেড়ে দিয়ে সোজা ঘরে চলে আসে। শাফিনও মিহির পিছু পিছু আসে।
শাফিন ঘরে ঢুকতেই চোখ যায় ঈশানের কোলে হাসজ্জ্বল শেহরজের দিকে, যে তার ছোট ছোট হাত পা নাড়ানাড়ি করে নিজের ভাষায় কিছু বলতে চাইছে, যদিও সেই ভাষা কেউ বুঝতে পারছে না। ঈশান শাফিনকে দেখতে পেয়ে শেহরজকে বলল, বাবাই আজকে আমার দায়িত্ব শেষ, তোমাকে তোমার বাবাইয়ের হাতে পৌঁছে দিতে পেরে। ছোট শেহরজ কি বুঝল জানা নেই, খিলখিল করে হেসে উঠল। ঈশান শেহরজকে শাফিনের কোলে দিয়ে বলে, এই নে তোর দুনিয়া। শাফিনের চোখে আনন্দ অশ্রুতে ভরে উঠল। শাফিন হাত বাড়িয়ে ছোট্ট শেহরজকে কোলে তুলে নিল। শেহরজ তার ছোট ছোট চোখ দিয়ে তাকিয়ে রইল তার বাবার দিকে। শাফিন শেহরজের ছোট ছোট হাতগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগল। শাফিনের মনে হচ্ছে পৃথিবীর সব শান্তি যেন এই ছোট শেহরজের মধ্যে রয়েছে। শেহরজ নিজের হাত দিয়ে শাফিন একটা আঙুল ধরে রাখল। শাফিন শেহরজকে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। মিহির চোখেও আনন্দ অশ্রু, যা মিহির গাল বেয়ে গড়িয়ে পড়ছে। মিহি ধীর পায়ে শাফিনের পাশে এসে দাঁড়ালো। শাফিনের হাতের উপর হাত রেখে শেহরজকে জড়িয়ে ধরে বলল, ভালোবেসে ভুল করিনি আমি। ঈশান গলা ছেড়ে একটু কাশি দিয়ে বলে, আমরাও তো আছি এখানে। মিহি শাফিনকে বলল, চলো রুমে চলো। জনে সমানে পা বাড়াবে তার আগেই তারা চিহ্ন কয়েকজন সদস্য ঢুকে পড়ে বলে, মিস্টার শাফিন মাহমুদ, আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। সুমো আর ফাহিন পাশাপাশি বসে আছে। জনেই চুপ করে আছে, কেউ কোন কথা বলছে না। মিনিট পাঁচেক চুপ থাকার পর সুমু বলল, তুই কেন এই পথে পা বাড়ালি? ফাহিনের সহজ স্বীকারোক্তি, তোর জন্য। মানে মানে খুব সোজা, একজন এতিম যখন জন্মের পর থেকে নিজের সাথে লড়াই করে বেঁচে থেকে কোনোমতে একটা পাবলিক ভার্সিটিতে পড়তে পারে, সেটা তার জন্য বড় পাওয়া। তবে মানুষ বড্ড লোভী স্বভাবের, জানিস তো। তাইকো সে তোকে ভালোবাসার মতো লোভ করে বসে। কিন্তু আমার মতো অনাথকে তুই কি কেন ভালোবাসবি? তবুও বারবার তোর কাছে ছুটে গিয়েছিলাম একটু ভালোবাসা পাওয়ার আশায়। তুই কি বলেছিলি তোর যোগ্য হতে। শতবার চেষ্টা করেও একটা চাকরি জোগাড় করতে ব্যর্থ হয়েছি। তবে তখন আরও গভীরভাবে আমার এতিম হওয়ার যন্ত্রণা আমাকে কুরে কুরে খেয়েছে। কারণ এই সমাজে চলতে গেলে হয়তো আগে টাকার জোর, নয়তো মামার জোর। আমার তো কিছুই ছিল না। তুই একবার আমাকে সবকিছু খুলে বলতে পারতি। আর তাছাড়া তুই সব সময় বলতি তোর মা বাবা গ্রামে থাকে, তুই অনাথ আশ্রমে ছিলি, সেটা একবারও বলেছিস। বলতে চেয়েছি, তবে সাহস হয়নি। ছোটবেলা থেকে মানুষের অনাদর অবহেলা সহ্য করেছি। আমি জানি এই শহরের বৃত্তশীলরা আমাদের কোন নজরে দেখে। একবার শুধু বলে দেখতি, কি বলতাম তোদের আমি একটা জাতারা চিহ্ন রতারা চিহ্ন সন্তান, যার পিতা মাতার কোন পরিচয় নেই, যার মা হয়তো জন্মের পর তাকে পাপ ভেবে কোন হসপিটালের ডাস্টবিনে ফেলে রেখে গেছে। সুমু ফাহিনের কাছে এসে ফাহিনের গালে নিজের হাত রাখল। ফাহিনের চোখে চোখ রেখে বলে, আমিও তোকে ভালোবাসি ফাহিন, তুই প্রপোজ করার আগে থেকে। কিন্তু আমি একজন দায়িত্বশীল ফাহিনকে দেখতে চেয়েছিলাম। যদি জানতাম তোর জীবন অবহেলায় জর্জরিত, তবে আমার ভালোবাসা দিয়ে তোকে মুড়িয়ে নিতাম। একবার বলে তো দেখতে পারতি। ফাহিন সুমুর কোমর জড়িয়ে ধরে বলে, আগে কেন এভাবে আমাকে ভালোবাসার পরশ দিলি না? এখন তো আমাকে পুলিশ গ্রেফতার করবে। সুমু ফাহিনের মাথায় হাত বুলিয়ে বলে, তুই যখন নিজের ভুল বুঝতে পেরে নিজের দোষ স্বীকার করেছিস, তখন তোর জন্য আমি লড়াই করব। চল এক্ষুনি আমরা থানায় যাব, তুই নিজের দোষ স্বীকার করে নিজেকে পুলিশের হেফাজতে করে দিবি। শাফিন ঈশান জনকেই র্যাব সদস্যরা নিয়ে যাচ্ছে। মিহি বারবার বলছে, প্লিজ ছেড়ে দিন ওদের, ওরা কি করেছে? আজকের গরম খবর, নিজের মৃত্যুর ভুয়া খবর প্রচার করেছেন এসপি শাফিন মাহমুদ। তাকে সাহায্য করেছেন ওপার বাংলার গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ঈশান মুখার্জি। আজ বিকেল 3:30 নাগাদ তাদেরকে মধুপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। টিভিতে নিউজটা দেখে অট্র হাসিতে ফেটে পড়ে মোর্শেদ চৌধুরী। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে বলে, কে দা মাফিয়া কিং। আমাকে কাবু করা এত সহজ? তাও আবার হাঁটুর বয়সের দুটো ছোকরা। এর মধ্যে একজন লোক বলল, স্যার আজ রাতের ফ্লাইট। রাতের মধ্যেই আমাদের বাকি কাজ সেরে ফেলতে হবে। ওই চাবি সংগ্রহ করে কার্ডটা খুঁজে বের করতে হবে। আর তুমি কিছু লোক পাঠিয়ে আমার ভবিষ্যৎ বংশধরকে নিয়ে আসো। যদি ওই মেয়ে বাধা দেয় তাহলে তাকে শেষ করে দেবে। অনেক বেঁচে ছিল, আর বাঁচতে হবে না। ঈশান আর শাফিনকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। ঈশান প্রমাণ আর কিছু তথ্য পেশ করল ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে। তাদের মধ্যে ইফতেখার বলে একজন কর্মকর্তা ছিল। ঈশান আরও কিছু বলতে যেও বলল, না, কারণ হতে পারে এদের মধ্যে কেউ শত্রু পক্ষের হয়ে কাজ করছে।
সবাই উঠে চলে যেতে নিলে তদন্ত কমিটির প্রধান কর্মকর্তা মুহাম্মদ মইনুল হোসেনকে শাফিন বলল, স্যার আমার আপনার সাথে কিছু কথা আছে। ইফতেখার বলল, যা বলার সবার সামনে বলতে হবে। শাফিন হলে, ইফতেখার আপনার কথা শুনে একটা প্রবাদ বাক্য মনে পড়ল, হাতি যখন খাদে পড়ে, ব্যাঙও তখন লাথি মারে, কিন্তু কথা হচ্ছে এই শাফিন মাহমুদ এখনো খাদে পড়েনি। মুহাম্মদ মইনুল হোসেন সবাইকে চলে যেতে বলে বসে পড়লেন চেয়ারে। পুর রুমে এখন 3জন মানুষ আছে। ঈশান, শাফিন আর মইনুল হোসেন। শাফিন বলল, স্যার আপনি নিজেই জানেন আমি কতটা সততার সাথে কাজ করেছি। আর ঈশানের বিষয়ে আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। তারপরেও কি আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করার একটা সুযোগ পাব না? আমি বেশি চাইছি না। অলমোস্ট সব প্রমাণ সংগ্রহ করা শেষ। শুধু শেষ টোপটা ফেলতে চাইছি। আশা করছি তাতেই শিকার আটকে পড়বে। মইনুল হোসেন কিছু না বলে উঠে দাঁড়ালেন। ঈশান মইনুল হোসেনকে উদ্দেশ্য করে বলল, আজ যদি আমরা হেরে যাই তাহলে হেরে যাবে গোটা পুলিশ জাতি। হেরে যাবে বিশ্বাস, সততা, নিষ্ঠা। কি করতে চাইছো তোমরা? এ দেশে ক্ষমতার জোরে অপরাধীরা বুক ফুলিয়ে বাঁচে। টাকার কাছে সব এখানে তুচ্ছ। শেষ সুযোগ স্যার। শাফিনের কথাটা শুনে মইনুল হোসেন বলল, ওকে দিলাম শেষ সুযোগ। তাহলে ছোট্ট একটা কাজ করুন। আপনার লোকদের এই তথ্য দিন যে আমাদের সংগ্রহিত তথ্য প্রমাণ আর উদ্ধার করা অবৈধ টাকা আমরা আমাদের বাসার সিক্রেট রুমে রেখেছি। তোমার কি মনে হয় তাতে কাজ হবে? ঈশান এগিয়ে এসে বলে, হবে স্যার। কারণ শত্রু যখন নিজেকে জয়ী ভাবতে শুরু করে তখন ছোট ছোট ভুল করে বসে। তাহলে তাই হোক। তবে মনে রাখবে এটাই শেষ সুযোগ, এরপর এই কেসের দায়িত্ব হস্তান্তর করা হবে সিবিআই এর কাছে। শাফিন বলল, স্যার লড়াইয়ে ময়দানে শেষ অবধি লড়ে যেতে হয়। হয়তো শহীদ নয়তো গাজী, এটাই আমাদের শপথ করানো হয়। আপনি আর একটা ছোট কাজ করুন। উদয় আমার ফ্রেন্ড, ওকে একটু আমার কাছে আসার সুযোগ করে দিন। আচ্ছা আমি ব্যবস্থা করছি। স্যার আপনার বিশ্বস্ত কর্মীদের নিয়ে একটা বড় ফোর্স রেডি করে রাখবেন। মইনুল হোসেন বের হয়ে গেলে ঈশান বলে, তোর কি মইনুল হোসেনের প্রতি বিশ্বাস আছে? এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে নিজেকে বিশ্বাস করাও দুষ্কর, আর তো অন্য কেউ। তবে এতটুকু জানি ওই টাকা নিতে হলে কাগজের প্রয়োজন পড়বেই, ওই কাগজের মাধ্যমে টাকাটা পাচার হতো আর আমি সেটা আটকে রেখেছি। তাই ওদের টার্গেট সেটা উদ্ধার করা। দেখি কি হয়। লীরা আর উদয় এসে হাজির হয়েছে ঈশান আর শাফিনের সাথে দেখা করতে। শাফিন উদয়কে বলল, তোকে একা আসতে বলেছিলাম। ঈশান বলল, সমস্যা নেই, লীরা আমার অ্যাসিস্ট্যান্ট। বিশ্বস্ত এবং বিচক্ষণ। উদয় শাফিনকে জড়িয়ে ধরল। শাফিন উদয়কে বলল, এখন সময় এসেছে দায়িত্ব পূর্ণ করার। তোর কাছে যেই চাবিটা আছে লোকারের সেটাই হলো আসল। আমি জানি রিস্ক আছে, তবুও আমি জানি তুই পারবি। উদয় বলল, পারবো নাকি জানি না, তবে চেষ্টা করব। মোর্শেদ চৌধুরী দাঁড়িয়ে আছে রমিজ রাজের সামনে। রমিজ রাজ আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে আছে মোর্শেদ চৌধুরীর দিকে। মোর্শেদ চৌধুরী বিশ্রী হাসি দিয়ে বলেন, তোর না খুব শখ ছিল কে দেখার নে, দেখ নিজের শখ পূর্ণ কর, কারণ এরপর না থাকবে তোর চোখ আর না থাকবে তোর শখ। রমিজ রাজ মোর্শেদ চৌধুরীর পা ধরে বলে, প্লিজ স্যার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। মোর্শেদ চৌধুরী অট্র হাসি দিয়ে বলে, ক্ষমা বলে কোন শব্দ আমার ডিকশনারিতে নেই। রমিজ রাজের হাত আর পা মোর্শেদ চৌধুরীর লোকেরা আটকে রেখেছে। একটা তারা চিহ্ন, তারা চিহ্ন, লছু তারা চিহ্ন রি দিয়ে রমিজ রাজের চোখ উপড়ে ফেলল। জিহ্বাকে তারা চিহ্নটে দেয়া হয়েছে। ডান হাতকে তারা চিহ্নটে নিল। মোর্শেদ চৌধুরী একটা রুমাল নিয়ে নিজের হাতে লেগে থাকা তারা চিহ্নতে তারা চিহ্ন দাগ মুছে নিল। যাওয়ার আগে রমিজ রাজের দিকে তাকিয়ে বলে, চোরের উপর বাটপারি করার শখ, এবার কর বাটপারি। মোর্শেদ চৌধুরী সোজা চলে আসে শাফিনের বাসায়। সিক্রেট রুমে যেয়ে তন্নতন্ন করে খুঁজে বের করে লকার। তবে সেখানে কাঙ্ক্ষিত জিনিস নেই। চট করে নিজের পকেটে থেকে তারা চিহ্ন তারা চিহ্ন বের করে নিজের মাথায় ধরে টিগারে চাপ দেবে, এমন সময় কেউ একটা লাঠি তার হাতে মারতেই তারা চিহ্ন তারা চিহ্ন হাত থেকে নিজে পড়ে যায়। চারপাশ থেকে মোর্শেদ চৌধুরীকে পুলিশ ঘিরে রেখেছে। শাফিন আর ঈশান মোর্শেদ চৌধুরী সামনে এসে বলে, মিস্টার কে আপনার খেল খতম। মোর্শেদ চৌধুরী হেসে বলে, শেষে কিনা আমার প্ল্যান কাজে আসলো। নিজের অন্যায়ের দায় বুড়ো বাবার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। শাফিন হেসে বলে, মানতেই হয় আপনার বুদ্ধি আছে। তবে আপনি চলেন পাতায় পাতায়, আমি চলি শিরায় শিরায়। আপনার বিরুদ্ধে সব প্রমাণ একসাথে করে তবেই আপনাকে গ্রেফতার করতে এসেছি। সর্বোচ্চ 1 ঘন্টা আমাকে আটকে রাখতে পারবে, এর বেশি না। আমার ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নেই।
আপনার সব ধারণা পাল্টে ফেলুন। আপনার সাথে যুক্ত থাকা জন এমপি, একজন মন্ত্রী আর ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা মিলিয়ে মোট 18 জনকে গ্রেফতার করা হয়েছে। মোর্শেদ চৌধুরী আশ্চর্য হয়ে বলে, এত তথ্য কিভাবে সংগ্রহ করলে? বাকি কথা আপনাকে শ্বশুর বাড়ি নিয়ে বলি। চলুন। আজকের ব্রেকিং নিউজ, অবশেষে গ্রেফতার হলো মাফিয়া কিং এম.কে, যার নাম মোর্শেদ চৌধুরী। শুধু তিনি নন, গ্রেফতার হয়েছেন আরও 18 জন, যাদের প্রত্যেকেই সমাজের উচ্চপদস্থ শ্রেণীর, আর প্রত্যেকেই যুক্ত ছিল এম.কের সাথে। মোর্শেদ চৌধুরীর হাত বাঁধা, চোখ বাঁধা। তাকে কোথায় নিয়ে আসা হয়েছে সেটা তার জানা নেই। শাফিন মোর্শেদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আপনি যাদের জন্য মানুষের তারা চিহ্ন তো চুষে খেয়েছেন, অবশেষে তারাই আপনাকে ধরিয়ে দিতে সাহায্য করেছে। লিনা এটা করতেই পারে না। সব পারে মানুষ, নিজের স্বার্থে সব কিছুই পারে। আপনি যেমন নিজের স্বার্থে আমার মা কে তারা চিহ্ন তত্ত্বা করতে পেরেছেন, ঠিক সেভাবেই লিনা চৌধুরী আপনাকে ধরিয়ে দিয়েছে নিজের স্বার্থে। তুমি এখানেও হেরে গেলে। তোমার মা কে তারা চিহ্ন তত্ত্বা আমি করিনি, তবে তারা চিহ্ন সগু তারা চিহ্ন করতে সাহায্য করেছিলাম আমি। তারা চিহ্ন তত্ত্বা তো করেছিল তার নিজের বোন, মানে লিনা। মানে খুব সোজা, লিনা হলো তোমার মায়ের আপন ছোট বোন, আর আমার লিডার। সেই বানিয়েছে আমাকে এম.কে। এসব কথা বলে আমাকে বিব্রত করতে পারবেন না। আমার মোবাইল নাও আর রেকর্ডগুলো শুনো। শাফিন দ্রুত মোবাইল নিল। তার মানে সত্যি সত্যি লিনা চৌধুরী আসল দোষী। ঈশান বললে, তুই চিন্তা করিস না, আমাদের ওইখানে যারা যারা এম.কের সাথে যুক্ত ছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। আর রইল লিনা চৌধুরীর কথা, এয়ারপোর্টে কল করে জানিয়ে দে তাকে আটকে দিতে। হঠাৎ শাফিনের দিকে তাকিয়ে ঈশান চিৎকার দিয়ে বলে, তোর কি হয়েছে? ততক্ষণে শাফিন মাটিতে লুটিয়ে পড়ে কাতারা চিহ্নটা মুরগির মতো ছটফট করতে লাগল। তার মুখ দিয়ে তাজা তারা চিহ্নতে বের হয়ে ফ্লোর ছড়িয়ে পড়তে লাগল। মোর্শেদ চৌধুরী হাসতে হাসতে বলে, খেল খতম। ঈশান শাফিনকে নিয়ে দ্রুত হসপিটালের উদ্দেশ্য বের হয়ে যায়। শাফিন কিছু বলার চেষ্টা করছে, কিন্তু তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। চেষ্টা করছে চোখ খুলে রাখার, কিন্তু সেটা হয়তো আর সম্ভব হবে না। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বলল, শেহরোজ, জীবন কারো জন্য থেমে থাকে না, সময় খুব দ্রুত চলে যায়। সেদিনের পর কেটে গেছে দীর্ঘ 6 মাস। ছোট্ট শেহরোজ এখন 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে। অস্ফুট স্বরে বাবা বলতে শিখেছে। সুমু শেহরোজকে কোলে নিয়ে মামুনি বলা শেখাচ্ছে। ছোট্ট শেহরোজ কি আর সেসব বোঝে? সে সুমুর মুখের দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে ওঠে। কি স্নিগ্ধ সুন্দর সেই হাসি। ফাহিন এসে শেহরোজকে কোলে নিয়ে বলল, মামু কা ভাঞ্জে। ও বললে মামু বলবে, মামুনি না। সুমু বলল, না, আগে মামুনি বলবে। শেহরোজের কি হলো কে জানে, কেঁদে উঠল শব্দ করে। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ভেজা চুল শুকাতে ব্যস্ত মিহি। কখনো এপাশ কখন ওপাশ করে চুল শুকাচ্ছে। তার দিকে কেউ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, সেদিকে বিন্দু মাত্র খেয়াল নেই। বেশ কিছু সময় তাকিয়ে থেকে শাফিনের চোখে কেমন নেশা ধরে গেল। এলোমেলো শাড়ি আর আধ ভেজা চুল, মিহিকে যেন অপরূপা লাগছে। শাফিন উঠে এসে মিহির চুলে মুখ ডুবালো। হঠাৎ স্পর্শ, মিহি কিছুটা কেঁপে উঠল। শাফিন বলল, বিয়ের 5 বছর পরে কিসের কাঁপাকাঁপি? শাফিন মিহিকে নিজের সাথে আরও মিশিয়ে নিল। মিহি মৃদু স্বরে বলল, দিন দুপুরে কি অসভ্যতা শুরু করলা? কেউ এসে পড়বে তো? শাফিন মিহিকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে মিহির ঠোঁটে আঙ্গুল রেখে বল, হুশ, আমার রোমান্সে বাধা দিবা না। আর রইল দিন দুপুরের কথা। বউয়ের সাথে রোমান্স করার জন্য টাইম মেইনটেইন করতে হয় না। মিহি শাফিনকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শাফিন বলে, তোমাদের মেয়েদের এই এক সমস্যা, যখন তখন ইমোশনাল হয়ে আমাদের রোমান্টিক মুডের 12টা বাজিয়ে দাও। মিহি কোন উত্তর দিল না, বরং আরও নিবিড়ভাবে আঁকড়ে ধরল শাফিনকে। মিহির মনে উকি দিচ্ছে সেদিন হাসপাতালের বেডে তারা চিহ্নতে মাখামাখি অবস্থায় থাকা শাফিনের চেহারা। উদয় মিহিকে নিয়ে হসপিটালে উপস্থিত হতেই মিহি এক ছুটে শাফিনের কাছে চলে যায়। যদিও শাফিন তখন অচেতন হয়ে পড়ে আছে। মিহি বারবার করে শাফিনকে ডাকতে থাকে। ঈশান মিহিকে সরিয়ে নিয়ে বলে, শান্ত হন মিস মিহি, এটা ভেঙে পড়ার সময় না। মিহি চিৎকার করে কেঁদে কেঁদে বলে, আর কত শান্ত হব? আর আপনি ঠিক আছেন কি করে? আপনি বলেছেন শাফিনের কিছু হতে দেবেন না, তাহলে ওর এই অবস্থা কি করে হলো? ঈশান নিজেই হিসাব মেলাতে ব্যস্ত, কিভাবে হলো এসব। মিহি ঈশানের কলার ধরে বলে, শাফিনের কিছু হলে আমি আপনাকে ছাড়ব না। লীরা এসে বলে, স্যার, শাফিন স্যারের ব্লাড লাগবে, ইমার্জেন্সি, নয়তো খারাপ কিছু হবে। ঈশান বলল, হসপিটালে ব্লাড ব্যাংকে যোগাযোগ কর।
এই হসপিটালে ও নেগেটিভ রক্ত নেই স্যার। উদয় বলল, আমি আশেপাশের ব্লাড ব্যাংকগুলোতে খোঁজ করে দেখি। এর মধ্যেই নার্স এসে বলল, দ্রুত রক্তের ব্যবস্থা করতে, নয়টা পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না। ঈশান বলে, আপনি আমার থেকে ব্লাড নিতে পারেন। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ঘণ্টা খানিক পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এলেন। মিহি ডক্টরকে দেখেই বলতে লাগলো, শাফিন ঠিক আছে তো? ওর কিছু হবে না তো? রিল্যাক্স, পেশেন্ট এখন সম্পূর্ণ বিপদমুক্ত। তবে জ্ঞান ফিরতে ঘণ্টা 2-1 সময় লাগবে। চিন্তার কিছু নেই। ঈশান ডক্টরের সাথে ডক্টরের কেবিনে আসল। ঈশান ডক্টরকে জিজ্ঞেস করল কি হয়েছিল শাফিনের। ওনার খাবারে কেউ বি তারা চিহ্ন মিশিয়েছিল। আর এটা কোন সাধারণ বি তারা চিহ্ন নয়। এর ক্রিয়া এতই মারাত্মক যে 30 মিনিটে এটি মানব শরীরে ছড়িয়ে পড়ে কিডনি থেকে শুরু করে নাড়িভুড়ি সব নষ্ট করে দেয়। 30 মিনিট পার হয়ে গেলে সেই ব্যক্তিকে আর বাঁচানো সম্ভব না। আপনি যদি সময় মতো তাকে হসপিটালে না আনতেন, তবে হয়তো আমাদের কিছু করার ছিল না। ঈশানের আর বুঝতে বাকি নেই। এই কাজটা কে করেছে? লীনা শাফিনকে পানি দিয়েছিল। ঈশান ডক্টরের চেম্বার থেকে বের হয়ে সোজা চলে যায় থানায়। সেখানে যে লীনাকে বলে ভেবেছিলেন পালিয়ে বাঁচতে পারবেন, কিন্তু আফসোস সেটা হলো না। এবার জনেই একসাথে নিজেদের পাপের সাজা ভোগ করুন। ওপস, জন কেন? আপনাদের ছেলে নয়ন চৌধুরীকেও আমেরিকান পুলিশ গ্রেফতার করেছে। লীনা বলে, আমি যেতে যেতে শাফিনকেও শেষ করে দিয়েছি, এতেই আমার শান্তি। ঈশ্বর সেইখানেও আপনার শান্তিতে সে ঘুরে বালি। মানে কিছুই না। আগামীকাল যখন কোর্টে হাজির করা হবে তখন নিজ চোখে দেখে নেবেন। তুমি মিথ্যে বলছো। এটা হতেই পারে না। ঈশান একজন লেডি কনস্টেবলকে ডেকে বলে, এই ম্যাডামের খাতির যত্নের ব্যবস্থা করুন, যাতে এর মুখ থেকে কথা না বের হয়। বেশ কিছু সময় পর শাফিন মিহিকে বলে, তা এভাবেই জড়িয়ে ধরে জনম পার করার ইচ্ছে নাকি বোকাফুল? শাফিনের কথায় মিহি বলে, পারলে তো তাই করতাম। শাফিন মিহিকে বলে, শুকনো কথায় চিড়ে ভিজবে না। এভাবে জড়িয়ে ধরে তৃষ্ণা মিটবে না। বলেই মিহিকে কোলে তুলে নেয়। মিহি শাফিনের গলা জড়িয়ে ধরে বলে, এখন না প্লিজ। শাফিন মিহির কথা না শুনে ধীরে ধীরে মিহির ঠোঁট দুটো দখল করে নেয়। ঠিক সেই সময় শেহরোজের কান্নার শব্দ কানে আসতেই মিহি বলে, তাড়াতাড়ি ছাড়ুন, শেহরোজ কাঁদছে। শাফিন মিহিকে ছেড়ে দিয়ে নিজেই যে শেহরোজকে কোলে নেয়। সাথে সাথে কান্না বন্ধ। শাফিন বলে, নিজের বাপের রোমান্স সহ্য হলো না বাবাই। ভুল টাইমে অ্যালার্ম বাজাতে হলো। এভাবে চলতে থাকলে তোমার আর ভাই বোন আসবে না। ফাহিম বলে, আমরা এখানেই আছি দুলাভাই। মিহি শেহরোজকে নিয়ে বলে, আমার বাবার বুদ্ধি আছে, কখন কি করতে হয় জানা আছে। উদয় লিপিকার লীরা কোলে মাথা রেখে শুয়ে আছে। লিপিকা উদয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। উদয় বলল, আসলে আমরা ভালোবাসা আর ভালোলাগার মধ্যে পার্থক্য না বুঝেই বিরহে বিলীন হয়ে রই। তুমি দ্বিতীয়বার জীবনে না এলে বুঝতেই পারতাম না জীবন এত রঙিন। ধন্যবাদ প্রিয় দ্বিতীয়বার আমাকে সুযোগ দেওয়ার জন্য। তোমার জন্য আজ আমি পূর্ণ। লিপিকা উদয়ের কপালে ভালোবাসা এঁকে দিয়ে বলে, ধন্যবাদ আমাকে তোমার জীবনে জায়গা দেওয়ার জন্য। আমার জীবনকে ভালোবাসায় পূর্ণ করার জন্য। এত রোমান্টিক মুহূর্তে হুট করেই উদয় উঠে বসে বলে, আমার ভীষণ লজ্জা পাচ্ছে। লিপিকা আশ্চর্য হয়ে বলে, কেন? আমি বাবা হচ্ছি এটা সবাইকে কিভাবে বলবো? আমার নিজেরই ভাবতে লজ্জা লাগছে। লিপিকা হতভম্ব হয়ে তাকিয়ে আছে উদয়ের দিকে। উদয়ের কলার ধরে বলে, বউয়ের সাথে রোমান্স করতে লজ্জা লাগে না? বাবা হবে সেই কথা বলতে লজ্জা লাগে? কেন রে, তুই কি গে নাকি? এসব কি বলছো? আর তুই করে বলছো কেন? বেশ করেছি বলেছি। আরও বলবো। আচ্ছা, রাগ করতে হবে না। আমি না হয় সরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। রাতের 12টা ছাড়িয়ে গেছে, শাফিন অপেক্ষায় আছে শেহরোজ কখন ঘুমাবে। শেহরোজ ঘুমিয়ে পড়তেই শাফিন মিহিকে কোলে তুলে পাশের রুমে নিয়ে আসে। মিহি বলে, শেহরোজ উঠে যাবে। উঠবে না, ছেলের কানে কানে বলে এসেছি বাবা তোর খেলার সাথী আনার ব্যবস্থা করতে যাচ্ছি, তুই ডিস্টার্ব করিস না। মিহি শাফিনকে জড়িয়ে ধরে বলে, দিন দিন অসভ্যতা বেড়েই যাচ্ছে। শাফিন মিহিকে ভালোবাসার পরশ দিয়ে বলে, অসভ্যতা কাকে বলে, কত প্রকার, ও কি এখন তোমাকে বোঝাবো? সকালের মিষ্টি রোদ মুখে পড়তেই ঘুম উবে যায় মিহির। শেহরোজ তার বাবার কোল ঘেঁষে ঘুমিয়ে আছে। মিহি জনের কপালেই নিজের ঠোঁট ছুঁয়ে বলে, এই জীবন আর কিছু চাওয়ার নেই। কথা শেষ করার আগেই নিজের ঠোঁটে কারো ঠোঁটের স্পর্শ পায় মিহি। শাফিন মিহির ঠোঁট ছেড়ে দিয়ে বলে, আমার চাওয়ার আছে। ছোট্ট একটা মিহা। আমার পূর্ণ পরিবার চাই, শাফিন, শেহরোজ, মিহি, মিহা। মিহি বলে, এভাবেই কেটে যাক জীবন।
শাফিন মিহি আর শেহরজকে ধরে বলে, এভাবেই কেটে যাবে জীবন। আমাদের ভালোবাসা রয়ে যাবে আমরণ। প্রায় শেষ রাত, খোলা বারান্দার এক কোণে বসে উদাস দৃষ্টিতে আকাশের পানে তাকিয়ে আছে এক যুবক। কি এখন শূন্যতা ঘিরে রেখেছে তাকে। স্লো মোশনে মিউজ বাজছে। কত আশা ছিল মনে ঘর বাঁধিব তোমার সনে। চাঁদহীন আকাশটা ডেকে আছে কালো মেঘে। ঠিক যেমন ঈশানের হৃদয়টা মেঘে ঢেকে গেছে। আকাশের মেঘ তো বৃষ্টি নামলেই কেটে যাবে। তবে হৃদয়ের মেঘে জন্মে হয়তো আর কাটবে না। জনম জনম থেকে যাবে। আকাশের পানে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলতে লাগলো ঈশান। তুমি তো অন্য ঘরের ঘরণী। আমার জন্য তুমি এধরাতে আসনি। তবে কোন আফসোস নেই আর না আছে আক্ষেপ। তোমার প্রতি আমার ভালোবাসা পবিত্র। যতদিন ধরাতে ঈশান থাকবে ততদিন ঈশানের ভালোবাসাও থাকবে। তা কখনো জানা হবে না তোমার। কখন জানবে না, রাতের আধারে চাঁদের আয়নাতে কেউ তোমায় কল্পনা করে রাত যাপন করে। কারো নিঃশ্বাসের প্রতিটি প্রার্থনায় তুমি মিশে আছো। তবুও ভালোবাসি তোমাকে। যদিও পথ ভিন্ন তবুও ভালোবাসা হবে না ছিন্ন। হৃদয়ের কুটিরে তোমার জন্য সুপ্ত অনুভূতি রয়ে যাবে। তোমার প্রেমে পড়লে হয়তো আমাদের বিচ্ছেদ হতো। অদ্ভুত বিষয় হলো আমি তোমাকে ভালোবেসেছি। আর ভালোবাসা নিরবিচ্ছিন্ন। তুমি যেখানেই থাকো আমার ভালোবাসা তোমার সাথে থাকবে। শুধু আমরণ আফসোস থাকবে। কত আশা ছিল মনে, ঘর _ বাঁধিব _ তোমার _ শনে। সমাপ্তি।